রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ আগামীকাল। অন্যদের জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে আসামি, বলেছেন পিপি। ইসলামী ব্যাংকের আন্দোলনরত গ্রাহকদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ। নতুন চেয়ারম্যানের নিয়োগ যথার্থ, দাবি ব্যাংক কর্তৃপক্ষের। এক সপ্তাহের ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। ধানমন্ডিতে জানাজা অনুষ্ঠিত, আরেক দফা জানাজা শেষে ভোলায় দাফন কাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল থেকেই। জিয়া খানের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে সংগঠিত নৃশংস ঘটনার বর্ণনা দেন। ট্রাইব্যুনাল ১ নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় চার্জ গঠন করেছেন এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই দুটি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এর সাথে পঠিতব্য ৩০ ধারার অধীনে চার্জ গঠন করেছেন। এ সময় সোহেল রানা ও তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট, তারা নির্দোষ, এটা বলছে আমাকে। আমার প্রত্যাশা হবে মামলা চার্জ গঠন হয়েছে, কালকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তোলেন পাবলিক প্রসিকিউটর। আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চান, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। এই মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের ৬ সদস্য সহ ১৮ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে ২৯ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করারও বাধ্যবাধকতা রয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অবিচার ও দীর্ঘসূত্রতার কারণে দেশে অন্যায় অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রামিসার পরিবারের সঙ্গে দেখা করার পর একথা বলেন তিনি। রামিসা হত্যার বিচারে সরকারের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, সরকার আন্তরিক হলে খুব দ্রুতই বিচার হবে। আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না বলে আশাবাদী তিনি। এর আগে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি রামিসার বাবার খোঁজ নেন ও তার প্রতি সমবেদনা জানান জামাতের আমির। আমাদের দাবি একেবারেই স্পষ্ট, যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, মানেই হলো অন্যায়ের পক্ষে নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষে নেওয়া। এখানে বিচারটা মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রামিসার বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হৃদরোগ সন্দেহে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিট সিসিইউতে পর্যবেক্ষণে আছেন। তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে রামিসার পরিবারের সদস্য, কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন। একই সঙ্গে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সাথে কথা বলে রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য বলেন।
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। উত্তেজনা কমাতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। তবে নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ যথার্থ দাবি করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, খুরশিদ আলমকে তার পদ থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। সোমবার ব্যাংক খোলার প্রথম দিনেই রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটে লঙ্কাকাণ্ড। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ডাকা এই মানববন্ধন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিলকুশে এলাকায়। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, ব্যবহার করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ডাকা এই আন্দোলন কর্মসূচি ঘিরে বিক্ষোভের সময় আহত হন বেশ কজন। আন্দোলনকারীদের দাবি, গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অযৌক্তিকভাবে বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে, কিন্তু পুলিশ অতর্কিত আইসা আমাদের উপরে লাঠিচার্জ এবং জলকামান করছে। আমাদের অনেক ভাই আহত হয়েছে। এই সালামের কারণে আজকে এই পর্যায়ে এসেছে। তো গত 1.5 বছর একটা পর্যায়ে গ্রাহকদের আবার আস্থা ফিরে এসেছিল। এই ঘটনার মাধ্যমে, নিয়োগের মাধ্যমে আবারও সেই শঙ্কা যে এই ব্যাংকটা আবারও এই সালামের পকেটে যাবে, আবার সেই লুটপাটের ধারা চালু হবে। উনি তো ফ্যাসিস্টের দোসর। উনি এই ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ওনার লক্ষ্য উদ্দেশ্য একমত নয়। ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক। ঘণ্টাখানেক পর ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আবারও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ করেন। পুলিশি সতর্কতার মধ্যে চলা এই আন্দোলনে নতুন চেয়ারম্যানকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তার পদত্যাগ চান বিক্ষুব্ধরা। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 3 কোটি গ্রাহকের আমানত নিয়ে আপনারা ঝিলিমিলি খেলবেন না। 3 কোটি আমানতের গ্রাহক মানে শুধু 3 কোটি আমানতের গ্রাহক নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের গ্রাহক। আপনারা যেভাবে অবৈধভাবে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন, অনতিবিলম্বে এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে আপনারা বাদ দিবেন। নতুন চেয়ারম্যান যেন কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে না পারেন, সেজন্য তাকে প্রতিহত করার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষুব্ধ। গণমাধ্যমকে কথা বলেন তিনি। ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে একটি গ্রুপ সংক্ষুব্ধ। আমাদের দেশে যে বেসরকারি ব্যাংকগুলো আছে, বিভিন্ন ব্যাংকের যারা চেয়ারম্যান বা উদ্যোক্তা, তাদের এক বিশেষ রাজনৈতিক পরিচয় আছে। অনেকেই রাজনৈতিকভাবে পরিচিত, কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির পরিচয়ের কারণে সেই ব্যাংকটাকে কোনো রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। ঈদ উদযাপন শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পবিত্র ঈদ উল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও সরকারি ও বেসরকারি অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। দিনভর ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের ধারাকে টেকসই রূপ দেয়াই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। তারপরও এবারের ঈদে জনগণ বুঝতে পেরেছে, রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবার কার্যকর ও দায়িত্বশীল মাধ্যম। আহমেদ সরওয়ারের রিপোর্ট।
পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত এবং গণমুখী উদ্যোগ নিয়ে তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, বর্তমান নির্বাচিত সরকারের মাত্র 3 মাস অতিবাহিত হয়েছে। সময়ের পরিমাপে এটি খুব দীর্ঘ নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি অঙ্গীকার রক্ষার দিন। ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। এই কঠিন বাস্তবতা দেশবাসী অনুধাবন করে। তবু দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, এবারের ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গেছে। এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। প্রথম কোরবানির ঈদ হলো, এখান থেকে আরও যা শিক্ষা রয়েছে, প্রাপ্তি রয়েছে, সেটাকে ধারণ করে আমরা সামনের দিনগুলোতে আরও কীভাবে স্বচ্ছন্দময় এবং স্বস্তির ঈদ হয় সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। মাহাদি আমিন বলেন, মাত্র 2 দিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সারা দেশে, যেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়নি। কোথাও কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়নি। কোনো কমলমূর্তি শিক্ষার্থীকে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়নি, কিংবা জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় আড়ম্বরের প্রদর্শনী করা হয়নি। অনেকের কাছেই হয়তো এটি বিস্ময়কর মনে হতে পারে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করেও এত ব্যাপকভাবে কিভাবে পালিত হতে পারে, কিন্তু এটি ফ্যাসিবাদের কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তিত ধারা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ফটোকার্ড বা ছোট ছোট ক্লিপ করে যে কোনো বিষয় ভাইরাল করার সময় আরও দায়িত্বশীল হতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এসব কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদ থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন। এমন পরিস্থিতিতে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য হিসেবেও রয়েছেন, তবে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, গণতন্ত্রের কবর রচিত হবে। বিরোধী দলকে ইঙ্গিত করে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবেন না। তিনি বলেন, বিএনপি সরকার কর্মসংস্থানের সরকার। বিএনপি কখনো বেকার তৈরি করেনি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই শুরু করেছেন। আগে হকারদের নিয়ে কেউ ভাবত না। তারেক রহমানের সরকার তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। আজকে যদি কোনো ছিদ্র পথে পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে। তারপরের কি ভয়াবহ পরিণতি হয় সেটা আপনারা টের পাবেন।
আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের সাথে 94, 95, 96, তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। জাতীয় রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। স্বাধীনতা সংগ্রাম, গণ অভ্যুত্থান, সংসদ আর মন্ত্রিসভার বহু স্মৃতিকে পেছনে ফেলে না ফেরার দেশে চলে গেছেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে স্কয়ার হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হয় তাঁর মরদেহ। মঙ্গলবার বাদ জোহর ভোলায় জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে এই রাজনীতিবিদকে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 69-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতার স্বপ্ন আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছেন তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বের পথে তার উত্থান। 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তিনি হয়ে ওঠেন গণমানুষের পরিচিত মুখ। পরে মহান মুক্তিযুদ্ধেও পালন করেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনীতির দীর্ঘ পথ চলায় 9 বার ভোলা থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। দায়িত্ব পালন করেন শিল্পমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর। রাজনীতির মাঠে নানান চড়াই উতরাই পেরোলেও দীর্ঘ অসুস্থতার কাছে হার মানতে হয় তাকে। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, একটি স্বাধীন নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই। উনি অসম্ভব মা ভক্ত ছিলেন। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যাইতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। দ্বিতীয় হলো উনি পৃথিবীর যে কোনো জায়গায় ছিলেন, যে কোনো জায়গায় যাইতেন, মানুষকে দেখাইতেন না, কিন্তু উনি নামাজ পড়তেন, অসম্ভব নামাজ পড়তেন। তৃতীয় গুণটা ছিল ওনার যে উনি মানুষকে উপকার করে কোনো দিন সেটা বাইরে প্রকাশ করতেন না। তোফায়েল আহমেদ স্বাধীনতারই একটি অংশ। আমরা তাকে স্বাধীনতার, সম্পূর্ণ স্বাধীনতার একটি অংশ বলে দাবি করি। আমি বোধহয় বাংলাদেশে জীবিতদের মধ্যে প্রথম এখনো বেঁচে আছি যার সাথে 1958 সালে তোফায়েল আহমদের পরিচয় হয়েছিল। তোফায়েল আহমদ স্কাউট ছিলেন। 1958 সালে ভোলা গভর্নমেন্ট স্কুলের ছাত্র হিসেবে পাকিস্তান জাতীয় জাম্বুরিতে সে যোগ দিয়েছিল। আমি তখন ঢাকা ডিভিশনের কন্টিনজেন্ট লিডার, সেই হিসাবে তার সাথে আমার পরিচয়। এবং আমরা বড় ভাই ছোট ভাই ছিলাম। সোমবার বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। জানাজা শেষে জয় বাংলা স্লোগান দিলে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী 3 দিনের মধ্যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। হাসপাতালটিতে 6 শিশু মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী এক মা মামলা করেছেন বলেও জানান। সোমবার ঈদের ছুটির পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। মন্ত্রী আরও জানান, ঈদের আগে ঘটে যাওয়া 6 শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়া সহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও কার্যকর করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। সাংবাদিকদের কর্তব্য পালনে কোনো হাসপাতাল যাতে বাধা না দেয় সে বিষয়ে নির্দেশনা দেওয়ার কথাও বলেন মন্ত্রী। ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এইটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকু আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্য অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। উনি ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। আমরা কি কি কার্যক্রম করেছি,
কিভাবে করতেছি, ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়া, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদী স্বার্থে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংকটের পর বিশ্বের অধিকাংশ আমদানি নির্ভর দেশ জ্বালানির দাম সমন্বয় করেছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সেই চাপ সহ্য করে আগের দাম বহাল রেখেছিল। রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। বিদ্যুৎ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। যেই পরামর্শ কমিটির পরামর্শে সরকার চলছে এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে এবং তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায় নাই, আবার সংকট এখনও কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। হাম থেকে সেরে ওঠার পরেও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানা গুরুতর জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। তাই হাম পরবর্তী 4 থেকে 6 সপ্তাহ রোগীকে বাড়িতে আইসোলেশনে রাখার পাশাপাশি বিশেষ যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 3 শিশুর। আক্রান্ত হয়েছে আরও 1179 শিশু। মোবাশ্বের আহমদের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা থেকে রেফার করা হাম আক্রান্তদের ভর্তির চাপ এখনো কমেনি রাজধানীর শিশু হাসপাতালে। প্রতিদিনই ভর্তি হচ্ছে 25 থেকে 30 জন রোগী। এদের বেশিরভাগের অবস্থাই গুরুতর। তবে ভর্তি রোগীদের বেশিরভাগই চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছে বলে জানান স্বজনেরা। ফাইবারের চিকিৎসা করছে 1 সপ্তাহ, তখন ওই জায়গাটা বলছে লাইফ সাপোর্ট লাগবে, তখন আবার নরসিংদী নিয়ে গেছি, কারণ নরসিংদী থেকে আবার রেফার করছে ঢাকা। আমরা 7 দিন আইসিইউতে ছিলাম, আমাদের গত পরশু বেড দিছে, বেডে শিফট করছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, মুভমেন্ট ভালো, এখন মোটামুটি সুস্থ আছে। আমরা ঈদের দিন আসছিলাম, এখন মোটামুটি সুস্থ। হাম হইছে, সাথে ডায়রিয়া আছে আর জ্বর অনেক। চিকিৎসকেরা বলছেন শিশুরা সুস্থ হলেও পরবর্তী সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অভিভাবকদের। হামের পরে কিন্তু 4 থেকে 6 সপ্তাহ তার ইমিউনিটি কম থাকে। এই সময়ে কিন্তু তার অন্য ইনফেকশন মানে এক জীবনেতে হয়েছে, আবার অন্য জীবনেতেও তার কিন্তু আক্রান্ত হতে পারে। এই সময়টা কিন্তু আমরা বলি যে হাম ভালো হয়ে যাওয়ার পরেও তাকে 4 থেকে 6 সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলবে, কোনো মানে ঘনবসতিপূর্ণ জায়গায় যাবে না, অন্য কোনো জানা মতে কোনো ইনফেকশাস ডিজিজ এর কাছে যাবে না, কোনো হাসপাতালে যাবে না, তাদেরকে বাসায় উন্নত খাবার খাবে, বিশেষ করে হাই প্রোটিন ডায়েট খেতে বলি, নিজের ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য। ফ্রুটস খাবে, প্রচুর পানি খাবে এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খাবে, যাতে ইমিউনিটিটা, তাদের স্ট্রেংথটা খুব তাড়াতাড়ি ফিরে আসে। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হলেও এখনো কমেনি হামের প্রকোপ। এ পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছে 70,000-এর বেশি মানুষ, আর 500-রও বেশি শিশুর মৃত্যু হয়েছে হাম ও উপসর্গে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের রেশ কাটতে না কাটতেই অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে আরও 5 টাকা বাড়ানোয় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। বিপাকে পড়েছেন প্রাইভেট কারের মালিকেরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে রবিবার অকটেন পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে 5 টাকা বাড়িয়েছে সরকার। 1 মাস আগে অকটেন প্রতি লিটারে 20 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় 140 টাকা। এখন অকটেনের দাম 145 টাকা, পেট্রোলের দাম 140 টাকা ও কেরোসিনের দাম 135 টাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সোমবার থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। ঈদের ছুটির পর হঠাৎ করে অকটেন ও পেট্রোলের দাম বাড়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোটরসাইকেলের চালকরা। হঠাৎ করে আমাদের কষ্টজনক এটা আসলে, এটা দাম বাড়ানো সব কিছু জিনিস দাম বাড়ানো। তেল নর্মাল রেটে ছিল তখন, যে তেলটা তুলে যে কয়দিন যেতাম এখন তার অর্ধেকও যাইতে পারে না, ওই পরিমাণ তেল তুলে। খুব খারাপ অবস্থা। সব কিছু মিলিয়ে ঠিক থাকলেও মনে করেন আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতিকর। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের নামে 1 মাসের ব্যবধানেই 2 বার তেলের দাম বাড়ানোকে জুলুম বললেন প্রাইভেট কারের মালিকরা। জনগণের জন্য জুলুম। তো অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি এটা আপনার 5 টাকা আবার বাড়ানো ঠিক হয় নাই আমি মনে করি। এটা তো আমাদের জন্য বিশাল একটা চাপ। এই চাপের কারণে আমাদের অনেক ক্ষতি হবে।
ফিলিং স্টেশনের প্রতিনিধিরা জানান সোমবার থেকে তারা নতুন দামে তেল বিক্রি করছেন। পাবলিকলি তো কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা র্যান্ডমলি পাচ্ছি না ডিপো থেকে, আমাদেরকে এখন একটা কোটা করে দিচ্ছে। যদিও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে, তবে সরকার যাতে অকটেন ও পেট্রোলের দামও নিয়ন্ত্রণে রাখে সেই দাবি তুলেছেন সাধারণ গ্রাহকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো যাবে না। সকল অর্থের বড় অংশ ভর্তুকির পেছনে ব্যয় হয়ে গেলে প্রত্যেকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হবে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দ্রুত দেশে তেলের দাম কমানো হবে। শিগগিরই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন। আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য সুখবর আসছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে চায় সরকার। ঈদের ছুটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবারের ঈদ অনেকের স্বস্তিতে কাটেনি বলেও জানান অনিন্দ্য ইসলাম। এ কথা তো কেউ বলছে না যে যখন জ্বালানিতে মূল্য শতভাগ বৃদ্ধি পেয়েছিল তখনও সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। এটা তো কিছুটা হলে সমন্বয় করতে হবে, তা নাহলে আপনি যে সোশ্যাল সেফটি নেটে আপনি যে কীভাবে কাভার করবেন। আজকে আমরা বলছি যে আমরা স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়াতে চাই, আমরা বলছি শিক্ষা খাতে আমরা বাজেট বরাদ্দ করতে চাই, আমরা যে অসচ্ছল পরিবারগুলোকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা যে কৃষকদেরকে ফার্মার্স কার্ডের আওতায় আনতে চাই। তো এইগুলো জন্য যদি সমস্ত অর্থের একটি বৃহৎ অংশ যদি আপনার ভর্তুকির পিছনে ব্যয় হয়ে যায় তাহলে তো আলটিমেটলি প্রত্যেকটা সেক্টর এফেক্ট হয়ে যাবে। তো যখন এটা স্কোপ থাকে তখন কিছু রিঅ্যাডজাস্টমেন্ট হয় এবং এটা হতেই হয় সব সেক্টরগুলোকে সচল রাখার জন্য সকলের সুবিধার্থে। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। দু একটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া যথাসময়ে কমলাপুর আসছে ট্রেনগুলো। আজ থেকেই সরকারি অফিস খোলায় বাড়তি ভিড় ছিল স্টেশনে। তবে স্কুলগুলোর গ্রীষ্মকালীন লম্বা ছুটি থাকায় এখনও অনেকেই ঢাকা ছাড়ছেন। ফিরে আসা মানুষের ভিড় বাস টার্মিনালগুলোতেও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 25 মে থেকে 31 মে টানা 7 দিনের লম্বা ছুটি শেষ হয়েছে রবিবারেই। সোমবার থেকে সব সরকারি অফিস খোলা থাকায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে রাজধানী ফেরা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ছুটি শেষ হয়েছে সেজন্য চলে আসছি। ভিড় আহামরি এত ছিল না, অলমোস্ট খুব ভালো। কালকে থেকে আমার অফিস আছে, আর দ্বিতীয় কথা হলো যে বাচ্চার পরীক্ষা আছে, হাফ ইয়ারলি এক্সাম আছে। আজকে থেকে অফিস শুরু হয়েছে, সেজন্য অফিস করতে হবে। ট্রেন দেরিতে পৌঁছানো নিয়ে অভিযোগ ছিল অনেকের। ট্রেনের রাইট টাইম ছিল আপনার চিলাহাটি থেকে আর কি, আপনার 8:40 আর কি। সেই ট্রেন দেখা যায় যে আপনার 9:30 পরে আসছে আর কি। অনেককেই ঢাকা ছাড়তেও দেখা যায় এ সময়। সন্তানের স্কুলে লম্বা ছুটির কারণে কিংবা ঈদের সময় যারা ছুটি পাননি তারা এখন যাচ্ছেন প্রিয়জনের কাছে। ঘুরতে যাচ্ছি, ঈদের সময় টিকিট পাওয়া যায় না, তাই ঈদের ছুটির পরে যাচ্ছি। আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি বেড়াতে, আমার মেয়েদের স্কুল ছুটি হয়েছে তাই বেড়াতে যাচ্ছি। আমাদের স্যারের ব্যক্তিগত সমস্যার কারণে আমাদের ছুটি একটু দিতে দেরি হয়েছে, আর আমরা সেই জন্য আজকে যাইতেছি। এদিকে কর্মজীবী মানুষের ঢাকা ফেরার চিত্র দেখা যায় সায়দাবাদ বাস টার্মিনালেও। মন না চাইলেও জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে বলে জানালেন যাত্রীরা। বাচ্চারা যেন একটু আরাম পায়, এই জন্য আবার ঈদের সময় তো এমনিতে মানুষ বেশি হয়, যানজট যেন না হয় এজন্য আর কি। না, রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ডাইরেক্ট চলে আসছি, স্লিপার বাস দিয়ে তো তাড়াতাড়ি চলে আসছি। চাকরি বাকরি করেই চলে আসছে, আসতেই হবে, কিছু করার নেই। আসতে তো হবেই, কিছু করার নাই, আসলে আসতে তো মন চায় না। বাস টার্মিনাল রেল স্টেশনে রাজধানী ফেরা মানুষের এই ভিড় আরও কয়েকদিন পর্যন্ত চলবে বলে মত পরিবহন সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদে ঘরে ফেরা মানুষের জন্য সড়ক মহাসড়কগুলো হয়ে উঠেছে এক একটি মরণ ফাঁদ। ঈদের দিন সহ আগের 8 দিনেই সড়কে প্রাণ হারিয়েছে 2 শতাধিক মানুষ। এসব দুর্ঘটনার একটি বড় অংশে দ্রুতগতির মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাক সহ ঝুঁকিপূর্ণ যানবাহন। সরকারের নানা উদ্যোগের পরও থামছে না প্রাণহানি। সড়কে আইনের কঠোর বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখ লাখো মানুষের ঢল থাকে সড়ক মহাসড়কে। এই সময় স্বাভাবিকের চেয়ে সড়কে গাড়ির চাপ থাকে অনেক বেশি। চালকরা বাধ্য হন বেশি ট্রিপ দিতে,
পরবর্তী শিডিউল মেনটেন করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা নির্ঘুম গাড়ি চালাতে হয়, ফলে আনন্দের যাত্রায় হানা দেয় সড়ক দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে এবারের ঈদের শুরুতে 21 থেকে 26 মে পর্যন্ত 133টি দুর্ঘটনায় শুধু সড়কে মারা গেছে 161 জন, আর 25 মে থেকে ঈদের দিন অর্থাৎ 28 মে পর্যন্ত সড়কে মারা গেছে 48 জন। শুধু ঈদের দিন 28 মে বিচ্ছিন্নভাবে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 22 জন। যেমন ইন্টারসেকশন, লেভেল ক্রসিং, ব্রিজ, বাঁক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। 2 হচ্ছে আমার এই সড়কেই দেখা যাচ্ছে আমার 3 হুইলার যেমন চলছে, বিভিন্ন গতির বাহন চলছে, পাশাপাশি চলছে আমার হাই স্পিডের ভেহিকেলগুলো। ফলে এই গতির যে অসামঞ্জস্যতা, এর ফলে দেখা যাচ্ছে দুর্ঘটনা ট্রিগার করে যাচ্ছে। পাশাপাশি অনেক 3 হুইলার বা আমার নন মোটরস ভেহিকেল তো রয়েছে। মোটরসাইকেলের যাতায়াতটা অনেক বেশি হয়ে যাচ্ছে ঈদ কেন্দ্রিক, ফলে দেখা যাচ্ছে মোটরসাইকেলের সাথে অন্যান্য ভেহিকেলের সংঘর্ষটা বেশি ঘটে যাচ্ছে। তবে এবারের ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হওয়ায় মানুষকে ব্যাপকভাবে নাড়া দেয়। ঝুঁকিপূর্ণ যানবাহন, বেপরোয়া যান চালনা সহ নানা কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। চালকরা তারা দেখা যাচ্ছে মালিকরা অতিরিক্ত লাভের আশায় বা চালকরা অতিরিক্ত লাভের আশায় আপনার টানা গাড়ি চালাচ্ছে, ফলে তারা হচ্ছে যে আপনার ফ্যাটিগনেস চলে আসছে, ঘুমিয়ে পড়ছে, শেষ রাতের দিকে গাড়ি উল্টে পড়ে যাচ্ছে। অনেক রাস্তা দেখে ডিভাইডার নেয়, দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এবং একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে আমার গতি। আপনার দেখা যাচ্ছে ঈদের আগের চাইতে ঈদের পরে মনিটরিং কিছুটা কমে গেলে ফাঁকা রাস্তায় ওভার স্পিডিং হচ্ছে। খোলা ট্রাকে আপনার পরিবহন মানুষ যাতায়াত করাটা নিষিদ্ধ, নিষিদ্ধ। যদি কেউ করে তাকে শাস্তি পেতে হবে। ঈদ যাত্রা নিরাপদ করতে সড়কগুলোকে আরও যুগোপযোগী করার পরামর্শ তাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 2026-27 অর্থবছরে বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কোরবানির পশুর চামড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণে অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি। ব্যক্তিগতভাবে কোরবানি দিয়ে অনেকে চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়, ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত দাম পাওয়া সম্ভব হয় না বলেও মনে করেন মন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি। বাজেট অর্থমন্ত্রী মহোদয়ের বিষয়, অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আমার পক্ষে সমীচীন হবে না। তবে এটুকু আমি বলতে পারি, আগামী বাজেট যেটি হবে সেটি ব্যবসা বান্ধব হবে, বিনিয়োগ সহায়ক হবে। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ সেদিন পালিয়ে গিয়েছিল, তারা কিন্তু যুদ্ধে নামেনি। সর্বশেষ 2024 সালেও তারা একইভাবে পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মঈন খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শুধু নন, তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছেন। সেই ইতিহাস সঠিকভাবে বাংলাদেশের মানুষ তথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বিগত 17 বছর 24 পূর্ববর্তী 17 বছর এদেশের কোমলমতি শিশুদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে প্রেসিডেন্ট সরকার। দেখুন, স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, জ্ঞান বিজ্ঞান শিখবে, তারা ভ্রান্ত রাজনীতি শেখার জন্য শিশুরা স্কুলে যায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসী নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি 1 আসন
আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দেন তা তিনি বাস্তবায়ন করেন। নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের পরে সেগুলো একে একে বাস্তবায়ন করতে শুরু করেছেন। আগামীতে দেশের উন্নয়নে যা যা করা দরকার তাই তিনি করবেন। বিকেলে কেরানীগঞ্জের আকসাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন আমানুল্লাহ আমান। ফাইনাল খেলায় ভাওয়াল স্পোর্টিং ক্লাব মানিকনগর স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রাজশাহীতে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। বিকেলে রাজশাহীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা হাবিবা বলেন, এই অঞ্চলের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে রাজশাহী। এর আগে রাজশাহী পুঠিয়া থেকে সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সভাস্থলে নিয়ে যান দলীয় নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদের নরসিংদী ও গাজীপুর জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা সংসদ সদস্য নির্বাচিত হবার পর প্রথমবারের মতো সাংগঠনিক সফরে নরসিংদীতে যান। নরসিংদীতে পৌঁছালে সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। তার প্রথম সাংগঠনিক সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। সফরকালে সেলিনা সুলতানা নিশিতা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের খোঁজ খবর নেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যারা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় তারাই ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিঘ্নভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পালনে সার্বিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে মহাসড়কে প্রতিবাদ মিছিল হয়। গেল 30 মে ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী হবার কথা ছিল, কিন্তু কওমি ছাত্র জনতার বিরোধের মুখে প্রদর্শনী স্থগিত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।